A very warm welcome to all the viewers. তোমরা সকলে জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট S&D উইংয়ের মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপরে নানা ভিডিও আপলোড করছে। আজকে আমি সুদীপী বিশ্বাস উপস্থিত হয়েছি সেই রকমই একটা বিষয়, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং নিয়ে। এর ওপরে আমরা যে ভিডিওটা করব তার প্রকৃত বিষয়বস্তুর মধ্যে যাওয়ার আগে আমরা একটুখানি দেখে নেব যে সেমেস্টার 4-এ CLPA অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই বিষয়টি সেমেস্টার 4-এর সিলেবাসের যে বিন্যাসটা সেটা কীরকম। তোমরা সবাই জানো যে সেমেস্টার 4-এ আমাদের কিন্তু আর সেমেস্টার 3-এর মতো MCQ প্রশ্ন আসবে না। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবার নয়, এবার কোয়েশ্চেন্স হচ্ছে বিষয়ভিত্তিক। সেখানে SAQ থাকবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, আর লং আনসার টাইপ কোয়েশ্চেন্স বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স থাকবে। এই পার্টিকুলার সেমেস্টারে পুরো সময় হচ্ছে 2 ঘন্টা, টোটাল আওয়ার্স হচ্ছে 2, ফুল মার্কস হচ্ছে 40। এখানে 4টে ইউনিট আছে, 2টো ইউনিট হচ্ছে কমার্শিয়াল লয়ে আর 2টো ইউনিট হচ্ছে প্রিলিমিনারিজ অফ অডিটিং। কমার্শিয়াল লয়ে 2টো ইউনিট হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আর ল অফ ইন্স্যুরেন্স ইউনিট 1 and 2, আর অডিটিং থেকে আছে ইউনিট 3 ভাউচিং আর ইউনিট 4 নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং। মার্কস ডিস্ট্রিবিউশন গুলো দেখো, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস থেকে সবচেয়ে বেশি মার্কস আছে, সেটা হচ্ছে 14 বা 14, ল অফ ইন্স্যুরেন্সে আছে 6 বা 6, ভাউচিং এ আছে 10 এবং নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং এ আছে 10, টোটাল হচ্ছে 40 মার্কস। এই পেপারটা আমাদের কমার্শিয়াল লয়ের যে পেপারটা, সেই পেপারটা ভাগ করা হয়েছে 2 নম্বরের SAQ কোয়েশ্চেন, 3 নম্বরের SAQ কোয়েশ্চেন এবং 5 নম্বরের LAQ বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। দেখো 40 মার্কস ডিভাইড করা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বরের, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 3 নম্বর এবং বিষয়ভিত্তিক বড় প্রশ্ন 5 নম্বর। এই যে লং আনসার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স যেটার 5 মার্কস আছে, এই 5 মার্কস কিন্তু পুরো 5 মার্কস আসতে পারে, অথবা 2+2+1 আসতে পারে, অথবা 2+3 হিসেবে আসতে পারে, অথবা 1+4 বা 4+1 হিসেবেও আসতে পারে। মানে it can be a combination of short answer type questions as well as a descriptive question. যা ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের উত্তর দিতে হবে। সেমেস্টার 4-এ যেহেতু কোনো MCQ নেই যে শুধুমাত্র আমরা বাবলস গুলোকে গোল করে ফেললাম ব্যাস তাহলেই আমার কাজ শেষ হয়ে গেল, তা না। এখানে 2 ঘন্টার মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং এর প্রিপারেশনটা কিন্তু সেইভাবেই তোমাদের করতে হবে। সবার প্রথম যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে প্রতিদিন স্কুলে গিয়ে স্কুলের ক্লাস লেকচারগুলো ফলো করা। স্কুলে না গিয়ে বাড়িতে বসে পড়াশোনা কিন্তু একটা লেভেলের পর আর করা যায় না, সেখানে একটা গাইডেন্স দরকার হয়। সুতরাং স্কুলকে যদি তুমি ভালো করে ফলো করো, নিয়মিত যদি স্কুলে যাও এবং ক্লাস লেকচারগুলো ভালো করে শোনো, তাহলে সেখানে তোমার কিন্তু 50 to 60% পড়া ওখানেই হয়ে যাবে। তুমি যে ক্লাস নোটসগুলো নিয়েছো সেই ক্লাস নোটসগুলো তুমি ভালো করে পড়বে, রিভিউ করবে in order to recall the key points that have been discussed in the class. ক্লাসে যে পড়ানো হয়েছে, যা ডিসকাস করা হয়েছে, যা আলোচনা করা হয়েছে, সেগুলো তুমি যদি ক্লাস নোটস বাড়িতে গিয়ে পড়ো তাহলে তুমি দেখবে তোমার ঠিক মনে থাকবে যে ক্লাসে কি পড়ানো হয়েছিল। Practice mindful learning without distractions.
একটুখানি পড়লাম, তারপরে বাইরে কি আওয়াজ হচ্ছে, কোথায় কে কাকে ডাকছে, কোথায় কে কার সঙ্গে কথা বলছে সেই নিয়ে দেখতে দৌড়ে চলে গেলাম, সেটা না। তুমি যখন পড়াশোনা করছো তখন সেই পড়াশোনার দিকেই শুধু মন দেবে, অন্য কোনো দিকে মন যেন না চলে যায়। এরকম ব্যাপার নয় যে তোমাকে 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে হবে, কিন্তু তুমি যদি 1 ঘন্টাই পড়ো তাহলে সেই 1 ঘন্টাটা যেন তোমার পড়ার মতো পড়া হয়, এদিক ওদিক যেন তোমার মন বিক্ষিপ্ত না হয়। ক্রিয়েট আ টাইম টেবিল, একটা সুন্দর করে টাইম টেবিল করে নেবে এবং সেটা তার রিভিশনের জন্য যেন সময় থাকে। টেক শর্ট ব্রেকস আফটার আ স্ট্রেচ অফ স্টাডি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমার যতক্ষণ তুমি পড়তে পারবে ততক্ষণ পড়ার পরে তুমি একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক নাও, একটু জল খাও, একটু পায়চারি করে এসো, ঠিক আছে? সেটা করে আবার তুমি নতুন করে পড়তে শুরু করো। প্র্যাকটিস রাইটিং আফটার লার্নিং, এই রাইটিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই রাইটিংটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি শুধুই পড়ে মুখস্থ করে স্কুলে পড়া বা বই থেকে পড়া মুখস্থ করে তারপরে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেটা উগড়ে দেবে, সেটা কিন্তু সবসময় হয় না। যদি মাঝখান থেকে তুমি ভুলে যাও তখন কিন্তু প্রচন্ড কনফিউশন হতে থাকে। তার জন্য তুমি বাড়িতে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় তুমি পড়ে তারপরে সেইটাকে তুমি লিখে তুমি আবার তোমার আনসারের সঙ্গে মিলিয়ে দেখবে তুমি যা লিখেছো সেটা ঠিক কিনা। যদি কোথাও ভুল থাকে তাহলে কি কি ভুল হয়েছে সেগুলো নোট করে আবার কিন্তু তোমাকে নতুন করে পড়াশোনা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল। তুমি যত বেশি লেখা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার লেখা পরীক্ষার সময় শেষ করতে পারবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প হয় না। সেটা শুধুমাত্র এই বিষয়ের জন্য নয়, যে কোনো বিষয়ে, বিশেষ করে যে বিষয়গুলোতে ধরো অঙ্কভিত্তিক কোনো প্রশ্ন থাকে, যেমন ধরো অঙ্ক বা অ্যাকাউন্টেন্সি বা ধরো কস্টিং ট্যাক্সেশন বা ম্যাথামেটিক্স, এরকম ধরনের প্রশ্ন বিষয় যারা পড়ছো তাদের কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণ দরকার। কিন্তু যারা থিওরি পড়ছো তাদের হয়তো অঙ্ক প্র্যাকটিস করতে হয় না, কিন্তু লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না হলে শেষ মুহূর্তে ঠিক পরীক্ষার সময় 2 ঘন্টার মধ্যে কিন্তু সব লেখা শেষ করতে নাও পেরে উঠতে পারো। আর ফাইনালি এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টাডি টাইম ইজ সেক্রেট, সো কিপ ইউর মোবাইল ফোন অ্যাওয়ে। এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কিন্তু অসম্ভব ডিস্ট্র্যাক্টিং। সুতরাং তুমি যদি তোমার মোবাইল ফোনটা পাশে নিয়ে পড়ো, তারপরে সেখানে একটা বন্ধু একটা কথা লিখলো, তুমি তার উত্তর দিলে, তারপরে আরো দুটো বন্ধু আরো দুটো কথা লিখলো, এভাবে কিন্তু পড়াশোনা হয় না। হিউম্যান ব্রেন এমন ডেভেলপ করেনি যে সে এতটা মাল্টিটাস্ক করতে পারবে, সে মোবাইলও দেখছে আবার পড়াশোনাও করছে, মোবাইল দেখছে পড়াশোনা করছে, এইভাবে কিন্তু হয় না। ব্রেন কিন্তু একটা কাজ একসঙ্গে একটা কাজে বেশি সে করতে পারে না, সে একটা কাজই একটা মুহূর্তে করতে পারে। সুতরাং তুমি যখন পড়াশোনা করছো মোবাইল ফোনটা বাড়িতে অন্য জায়গায় রেখে তারপরে কিন্তু তুমি পড়তে বসবে। মোবাইল ফোন সঙ্গে নিয়ে পড়াটা কিন্তু কোনো কাজের কথা নয়। এবার আমরা আসবো আমাদের আজকের বিষয়, সেমেস্টার 4 এর ইউনিট 1 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস বা হস্তান্তরযোগ্য দলিল। এই পার্টিকুলার যে টপিকটা বা ইউনিটটা, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে এরকম। এসে কিউ 2 নম্বরের আসবে 2 নম্বরের আসবে 2, এবং ডেসক্রিপটিভ বা এলএকিউ প্রশ্ন আসবে 5 নম্বরের 2। 2 নম্বরের 2 মানে দু নম্বরের 2 মানে 2, 2, 4, এবং 5 নম্বরের 2 মানে
5 ইন্টু 2 10, টোটাল হয়ে গেল 14। তার মানে দুটো প্রশ্ন আসবে 2 নম্বরের এবং দুটো প্রশ্ন আসবে 5 নম্বরের। প্রথম চ্যাপ্টারে যত রকমের আমরা ডেফিনিশন বা বিভিন্ন রকমের হস্তান্তরযোগ্য দলিল, সেই সমস্ত তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, এইগুলো দেখব। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার অর ইন্ট্রোডাকশন। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য দলিল। তো হোয়াট ইজ আ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ আ ডকুমেন্ট। এটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের বাংলা যেহেতু আমরা বলছি হস্তান্তরযোগ্য দলিল, দলিল কিন্তু সবসময় একটা ডকুমেন্ট হয়। ডকুমেন্ট মানে হচ্ছে দলিল। সুতরাং এটা কিন্তু একটা কাগজ। দলিল মানে অবভিয়াসলি একটা কাগজ, তার মানে তার নিশ্চয়ই একটা ট্যাঞ্জিবল কোনো এক্সিস্টেন্টার আছে, সেটা কখনোই একটা ইনট্যাঞ্জিবল অদৃশ্য কোনো কিছু নয়। সুতরাং এটা একটা ডেফিনেটলি একটা ট্যাঞ্জিবল কাগজ হবে that guarantees the payment of a specific amount of money without condition, either on demand or after a period of time. ঠিক আছে? তার মানে এখানেই কিন্তু কতগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এসে যাচ্ছে। দেখো যে এটা প্রথমত এটা একটা ডকুমেন্ট, তারপরে এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি, মানে সার্টেন মানির অ্যামাউন্টটা সার্টেন হবে যে ওকে অমুক জনকে কিছু টাকা দিলাম, কিছু টাকা না, কতটা টাকা, 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এই অ্যামাউন্টটা কিন্তু সার্টেনলি বলতে হবে। সুতরাং একটা ভেগ কিছু অ্যামাউন্ট বা কিছু টাকা, কয়েকটা টাকা, এরকম কিন্তু বলা যাবে না। উইদাউট কন্ডিশন, আনকন্ডিশনাল হবে, যেটা আমরা পরে আবার আসবো, দেখবো কিভাবে হচ্ছে। মানে কন্ডিশন দেওয়া যাবে না, কোনো শর্ত আরোপ করা যাবে না, বিনা শর্তে নিঃশর্তে পেমেন্ট করতে হবে। হয় ডিমান্ড করলেই, মানে এসে দেখালেই পেমেন্ট করতে হবে, অথবা কোনো একটা ভবিষ্যৎ দিনে পেমেন্ট করতে হবে। এই যে কথাগুলো, দ্য ওয়ার্ড নেগোশিয়েবল, এই যে কথাগুলো নেগোশিয়েবল, নেগোশিয়েবল মানে হচ্ছে ট্রান্সফার করা যায়, মানে হস্তান্তর করা যায়। ঠিক আছে? একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যাবে এই রকম। এবং ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে একটা ডকুমেন্ট যেটার একটা লিগাল এফেক্ট আছে। লিগাল এফেক্ট মানে হচ্ছে সেটা আইনত, সেটা একটা সিদ্ধ, আইন সিদ্ধ একটা দলিল। মানে এটা ইলিগাল কোনো দলিল নেই, এর একটা লিগাল ইমপ্লিকেশন আছে। যদি কোনো রকম ভাবে এই ডকুমেন্টে কোনো কিছু অন্যরকম কিছু হয় বা তার বিরুদ্ধে কোনো কাজ হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। দ্যাট ইজ হোয়াট আ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের হিস্ট্রি যদি আমরা দেখি, মানে এটা কিন্তু আজকে আমরা এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছি, কাজ করছি, বিভিন্ন রকমের জায়গায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস বা হস্তান্তরযোগ্য দলিল ব্যবহার করা হয়। যে কোনো ধরনের ব্যবসায় বা বিজনেসে ক্রেডিট ট্রানজ্যাকশন বা ধারে লেনদেন হওয়াটা কিন্তু একটা ভীষণ কমন ব্যাপার, মানে খুব সাধারণ ব্যাপার। ইনফ্যাক্ট কোনো বিজনেসে ধারে জিনিসপত্র বিক্রি হবে না বা কেনাবেচা হবে না বা কোনো লেনদেন হবে না, এটা হতেই পারে না। বেশিরভাগ বিজনেসের একটা ফাউন্ডেশন যে আছে, সেটার লেনদেনগুলো কিন্তু ধারেই হয়, সেটা কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশন খুবই কম হয়। ধরো একটা বিজনেসের বিশাল বড় বিজনেস, তার কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা ক্যাশে কখনোই সম্ভব নয়। সেটা কিন্তু অলওয়েজ ক্রেডিটে, ধরো অ্যাডভান্স কিছু টাকা দেওয়া হয়েছে, বাকি টাকাটা পরে দেওয়া হবে। তাহলে এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে ধারণাটা, এই ধারণাটা কোথা থেকে এসছে? যে যখন কোনো ধারে কোনো জিনিসপত্র কেনাবেচা করা হচ্ছে বা ধরো কোনো লেনদেন হচ্ছে, তাহলে সেখানে ভবিষ্যতে সে টাকাটা যাতে দেয়, সেটার একটা নিশ্চয়তার একটা
চুক্তির মতো, যে সেই টাকাটা তার কাছ থেকে ভবিষ্যতে যাতে আমি পেতে পারি তার জন্য একটা দলিল তৈরি করা হলো, যেখানে বলা হচ্ছে যে সে আমাকে সেই টাকাটা ফেরত দেবে। এটাই কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা হস্তান্তরযোগ্য দলিলের একটা প্রধান নীতি। মানে এর পেছনের এর আন্ডারলাইন প্রিন্সিপালটা কিন্তু তাই, যে ধারে কখনো লেনদেন হলে যে ধারে লেনদেনটা করেছে তার থেকে টাকাটা আমি ঠিকমতো পাবো কিনা সেটা একটা নিশ্চিত করতে একটা লিগাল ডকুমেন্ট তৈরি করা হয়। ঠিক আছে, মানে এটা কিন্তু সেই মানে 13th সেঞ্চুরি বিসি, বিফোর কমন ইরা, একদম যেটা এখন আগে আমরা বলতাম বিফোর ক্রাইস্ট, এখন তো ক্রাইস্টের ওটা ধরা হয় না, এখন বলা হয় বিফোর কমন ইরা। 13th সেঞ্চুরি বা 18th সেঞ্চুরি বিফোর কমন এরাতে ব্যাবিলনে মানে হামুরাবির সেই ক্লে ট্যাবলেটসে কিন্তু এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে মানে প্রিমিটিভ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের উল্লেখ আছে। ঠিক আছে, মানে ব্যাবিলনে কিন্তু অনেক কিছু পাওয়া গেছে যেখানে এই ধরনের ট্রেড অ্যান্ড কমার্সের রিলেটেড প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস এবং কিভাবে কোড অফ কন্ডাক্ট, কিভাবে কি করবে না করা হবে, সেগুলো সমস্ত কিন্তু আছে। এবং বিলস অফ এক্সচেঞ্জ বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টসের কথাও কিন্তু সেখানে উল্লেখ আছে। এছাড়াও রোমান এম্পায়ারের আন্ডারে যখন ব্রিটেন ছিল, মানে ব্রিটিশ রোমান ব্রিটেন যেটা, সেখানেও কিন্তু 2000 বছরের পুরনো সমস্ত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের উল্লেখ পাওয়া গেছে। ইনফ্যাক্ট একটা লন্ডনে একটা প্রমিসরি নোট পাওয়া গেছে। চায়নাতে ফেচিয়ান বলে একটা ফ্লাই মানি বলা হতো আর কি। সেটা হচ্ছে লং ডিস্টেন্স, যখন ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেড হচ্ছে অনেকটা লং ডিস্টেন্স, আমরা তো জানি যে আমরা হিস্ট্রিতে পড়েছি সিল্ক রোড ছিল, সেখান থেকে চায়না থেকে ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়া থেকে ধরো সেন্ট্রাল এশিয়া এবং আরো ওইদিকে মেসোপটেমিয়া, সমস্ত জায়গায় তো বিভিন্ন রকমের ট্রেড হতো। তো সেই ট্রেডে যখন ধরো ওরা তো এত এক জায়গা থেকে আরেক জায়গা অনেকটা ডিস্টেন্স কাভার করতো, প্রচুর টাকা সঙ্গে নিয়ে রাখতো না, তাহলে সেখানে এই ডকুমেন্টগুলো তখন আর কি তৈরি করা হতো, যাতে যার এগেনস্টে এই টাকা পয়সা পরে সেটা মিটিয়ে দেওয়া হতো। এটাকে বলা হতো ফ্লাই মানি বা চাইনিজ ভাষায় বলা হয় ফে চেন। ঠিক আছে, মিডিয়েভাল ইউরোপে আমরা প্রচুর প্রোটোটাইপ মানে প্রিলিমিনারি ভার্সনস অফ বিলস অফ এক্সচেঞ্জ দেখেছি, যেটা বাণিজ্যিক হুন্ডি স্পেনে, ইটালিতে, হ্যাঁ জার্মানিতে, বিভিন্ন জায়গায় এরকম প্রোটোটাইপস আমরা প্রচুর দেখা গেছে আর কি। ইংল্যান্ডে প্রথম মানে ইংরেজ লতে, ইংরেজ আইনে প্রথম এটার মেনশন যখন বিল অফ এক্সচেঞ্জের মেনশন হয়েছিল 1381, মানে ভাবতে পারছো আজকে থেকে 1381 মানে কত বছর আগে। ইন্ডিয়াতে আমরা যদি দেখি, ইন্ডিয়াতে মৌর্য বংশ যখন ছিল, মৌর্যদের সময়কালে, তখন আমরা দেখেছি আদেশা বলে একটা 3rd সেঞ্চুরি বিসিতে দেখা গেছে যে এটা হচ্ছে একটা অর্ডার অন আ ব্যাংকার ডিজায়ারিং হিম টু পে দ্য মানি অফ দ্য নোট টু আ থার্ড পার্সন। এবার এইটার মানে কি, এটা এখনকার দিনের চেক না, অর্ডার টু আ ব্যাংকার মানে চেক ইজ ড্রন অন আ পার্টিকুলার ব্যাংক, তাকে কি করা হয়, তাকে আদেশ দেওয়া হয় যে তুমি অমুক লোককে এই টাকাটা পেমেন্ট করবে। ঠিক আছে, তাহলে সেটাই দেখো তখনই 3rd সেঞ্চুরি বিসি মানে বিফোর ক্রাইস্ট বা বিফোর কমন ইরা, সেখানে কিন্তু তখনই একটা চেকের প্রোটোটাইপ পাওয়া গেছে। ট্র্যাডিশনালি ক্রেডিট ইনস্ট্রুমেন্টস তখন ছিল হুন্ডি, এখনো আমরা হুন্ডি বলি, বাণিজ্যিক হুন্ডি তো বলি, বিলস অফ এক্সচেঞ্জের বাংলাটা কিন্তু বাণিজ্যিক হুন্ডি। যাই হোক, তখন আমরা হুন্ডি বেশিরভাগ ছিল, মহাজনদের কাছে হুন্ডি লেখা হতো এবং তার সব সেটাতে তারা যারা লেখাপড়া জানতো তারা সই করতো, না হলে টিপছাপ দেওয়া হতো। এবং এটাও আমরা প্রচুর দেখেছি যে সেই চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হতো এবং লোকে প্রচুর অসুবিধায় পড়তো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু তখন হুন্ডি তখন একটা আমাদের দেশে একটা ইন্ডিজেনাস একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে
ব্রিটিশরা যখন এলো, তাদের কলোনি এখানে স্থাপন করলো, উপনিবেশ যখন স্থাপন করলো, তখন তারা প্রথম একটা এই বিল অফ এক্সচেঞ্জ বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এর একটা ফর্মালাইজেশন করার চেষ্টা করেছে, এবং অ্যাজ আর্লি অ্যাজ 1866-এ প্রথম ইন্ডিয়ান ল অফ নেগোশিয়েবিলিটি ড্রাফট করা হয়েছিল, এবং সেই ড্রাফটটায় নানা রকম রিভিশন করে করে রিরাইট করে রিভিশন করে আলটিমেটলি 1881-এ ফর্মালি এটা পাস করা হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা হস্তান্তর যোগ্য দলিল আইন। এবার যদি আমরা দেখি হস্তান্তরযোগ্য দলিলের এসেনশিয়াল ফিচার্স বা অপরিহার্য বৈশিষ্ট্য, নাম্বার 1 হচ্ছে ট্রান্সফারেবিলিটি, মানে এটার মালিকানাটা ট্রান্সফার করা যাবে ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, মানে এ থেকে বি তে যেতে পারে, বি সেটা সি কে ট্রান্সফার করতে পারে, সি সেটা ডি কে ট্রান্সফার করতে পারে, ডি সেটা ই কে ট্রান্সফার করতে পারে, অ্যান্ড সো অন। তাহলে এই যে ট্রান্সফারেবিলিটি, এই ট্রান্সফারেবিলিটিটা কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেক্সট হচ্ছে গুড টাইটেল, irrespective of whether a particular negotiable instrument has been obtained from in whatever way, কোনো একজনকে ট্রান্সফার করার পরে যে যাকে ট্রান্সফার করা হচ্ছে সে কিন্তু তার একটা যোগ্য মালিকানা পায়, মানে গুড টাইটেল টু দ্যাট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, প্রোভাইডেড সে জানে যে ওই পার্টিকুলার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ঠিকঠাক সঠিক পথে পাওয়া গেছে। সে যদি জানে যে সেটা চুরি করে পাওয়া গেছে বা কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু এই গুড টাইটেল কথাটা প্রযোজ্য হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেয়ার মাস্ট বি আ কনসিডারেশন। কনসিডারেশন মানে দেয়ার মাস্ট বি আ কনসিডারেশন হচ্ছে প্রতিদান। সুতরাং এটা কারোর কাছ থেকে গিফট পাওয়া গেছে বা কারোর কাছ থেকে চুরি করা হয়েছে বা ছিনতাই করা হয়েছে, সেখানে কিন্তু ভ্যালিড কনসিডারেশন থাকে না, প্রতিদান ঠিকঠাক থাকে না। সুতরাং প্রতিদান না থাকলে কিন্তু এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টসের কোনো কাজ হবে না। সুতরাং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের অপরিহার্য উপাদান হচ্ছে proper consideration, ঠিক আছে, and it must be certain and definite, মানে sum of money, যে টাকাটা পেমেন্ট করা হচ্ছে সেইটা ডেফিনেট হবে, সার্টেন হবে, যাকে পেমেন্ট করা হচ্ছে the person or the payee, মানে যাকে পেমেন্ট করা হবে that particular person will also have to be certain and definite। কাউকে একটা পেমেন্ট করা হবে, কাউকে রাস্তায় যাকে দেখবো প্রথমে তাকেই পেমেন্ট করব না, কোনো একজন পার্টিকুলার নাম, ধরো এই বি বা সি বা ডি বা ই বা সো অ্যান্ড সো, সবার কিন্তু স্পেসিফিক নাম থাকবে, তবেই কিন্তু সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা would be considered valid, ঠিক আছে। সুতরাং এই যে সার্টেন অ্যান্ড ডেফিনিট বলা হয়েছে, এই সার্টেনটিটা with respect to the person, with respect to the sum of money that is to be paid and so on, ঠিক আছে। এবার আমরা আসছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন অনুযায়ী, মানে অ্যাকর্ডিং টু দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী 3 ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আছে। একটা হচ্ছে প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক। প্রমিসরি নোট মানে হচ্ছে প্রতিশ্রুতি পত্র, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে বাণিজ্যিক হুন্ডি, আর চেকের বাংলা চেকই বলা হয়, ঠিক আছে। আমরা প্রথম আসছি প্রমিসরি নোট, ওকে। As per section 4, section 4 এ দেওয়া আছে প্রমিসরি নোটের ডেফিনেশন, সেকশন 5 এ দেওয়া আছে বিল অফ এক্সচেঞ্জের ডেফিনেশন, সেকশন 6 এ দেওয়া আছে চেকের ডেফিনেশন। পরপর 3টে সেকশনে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট যেটা
তার 3টে সেকশনে এই 3টের ডেফিনিশন দেওয়া আছে। 4 নম্বর সেকশনে 4 নম্বর ধারায় কি লেখা আছে? A promissory note is an instrument in writing. খুব ইম্পর্টেন্ট। Not being a currency note. Currency note নয়, currency note কি promissory note আমরা ধরি না। Containing an unconditional undertaking. Undertaking কথাটার মানে actually promise. Undertaking is promise. Unconditional undertaking signed by the maker, এটা signature থাকতে হবে, to pay a certain sum of money. এই যে certainty বলেছিলাম মনে আছে আগেরটায়, certainty, so certain sum of money only to or to the order of a certain person, মানে এই পার্সনের নামটাও খুব ডেফিনেটলি দেওয়া থাকবে। এই যে কোনো একজন একে অমুককে এরকম ভাবে বললে হবে না। or to the bearer of the instrument, যে ইনস্ট্রুমেন্টটা যার কাছে আছে, এটা যদি একটা bearer ইনস্ট্রুমেন্ট হয় তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা যার কাছেই থাকবে, যার ফিজিক্যাল পজেশনে থাকবে, তাকেই কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? ফিচার্স অফ আ প্রমিসরি নোট, তাহলে আমরা কি কি ফিচার্স, আমরা অলরেডি কিন্তু ডেফিনেশনে ফিচার্স গুলো দেখে নিয়েছি। কি? এক, ইট মাস্ট বি ইন রাইটিং। শোনো, প্রথমেই বলা হয়েছে কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যখন ডেফিনেশনটা, তখনই বলা হয়েছে ইট ইজ এ ডকুমেন্ট। ডকুমেন্ট মানে এটা একটা কাগজ, সেই কাগজটা ব্ল্যাঙ্ক কাগজে কিছু হয় না, ব্ল্যাঙ্ক কাগজে কোনো ব্ল্যাঙ্ক কাগজের কোনো ভ্যালু নেই। তাহলে ব্ল্যাঙ্ক কাগজটা আমরা ধরছি না, তাহলে অবভিয়াসলি সেই ব্ল্যাঙ্ক কাগজে নিশ্চয়ই কিছু কিছু লেখা থাকবে। একটা ডকুমেন্টটা তখনই ডকুমেন্ট হবে যখন সেই কাগজটায় কোনো কিছু লেখা থাকবে। সো ন্যাচারালি আ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ওয়েদার ইট ইজ আ প্রমিসরি নোট, বা সেটা একটা বিল অফ এক্সচেঞ্জ, বা সেটা একটা চেক, সেটা কিন্তু সবসময় ইন রাইটিং হবে। ভার্বালি কিন্তু কোনো কিছু ডকুমেন্ট হয় না। আমি একটা কথা বলছি, সেটা কিন্তু কোনো ডকুমেন্ট নয়। ওকে, এটা এইখানে এটা ডকুমেন্ট, কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু কখনো ডকুমেন্ট না, এটা ভার্বাল রিপ্রেজেন্টেশন ডেফিনেটলি, কিন্তু এটাকে দলিল বা ডকুমেন্ট বলতে আমরা পারছি না। ইট মাস্ট বি সাইন্ড, অবভিয়াসলি সাইন্ড বাই দ্য মেকার বলা আছে। দেয়ার মাস্ট বি অ্যান এক্সপ্রেস প্রমিস, ইমপ্লয়েড হলে হবে না, অব্যক্ত হলে হবে না, এটা কিন্তু একদম পুরো ব্যক্ত হতে হবে, যে আমি প্রমিস করছি, আই প্রমিস টু পে। এটা ধরে নেওয়া যাবে না, এটা লেখা থাকতে হবে আই প্রমিস টু পে। দ্যাট প্রমিস মাস্ট বি আনকন্ডিশনাল, আই প্রমিস টু পে ইফ ইউ পে সামথিং টু মি। না, এটা করা যাবে না, কোনো কন্ডিশন নয়, ইট হ্যাজ টু বি আনকন্ডিশনাল। দ্য মেকার অ্যান্ড দ্য পে, যে তৈরি করছে এবং যাকে পেমেন্ট করতে হবে, তারা দুজনেই কিন্তু একদম সার্টেন হতে হবে। দে মাস্ট বি অ্যাবসলিউটলি সার্টেন। ঠিক আছে? তার মানে ওই যে বললাম অমুক তমুক কোনো একজনকে, সেটা নয়, এ বি সি ডি ই এফ জি এক্স ওয়াই জেড, তার নাম কিন্তু স্পেসিফিক্যালি লেখা থাকবে। আমরা এর পরে দেখবো, কতগুলো এক্সাম্পল দেখবো, সেখানে দেখবো ওখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে। সাম পেয়েবল মাস্ট বি সার্টেন, কিছু টাকা দেব, কিছু টাকা না, যে কোনো একটা টাকার অঙ্কটা থাকবে। ঠিক আছে? 1000, 100 বা 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10, যে টাকাই হোক না কেন, সে টাকার অঙ্কটা যেন পরিষ্কার করে লেখা থাকে। পেয়েবল অন ডিমান্ড, মানে আমি যখনই সেই ইনস্ট্রুমেন্টটা তার কাছে এসে উপস্থাপন করব, সে আমাকে টাকা দেবে, অথবা at a future date, that is after a certain period of time, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 15 দিন পরে, সেটা কিন্তু নিজেদের সঙ্গে অবভিয়াসলি ইন ডিসকাশন এইটা ডিসাইড করা হবে। ঠিক আছে? কোনো একজনের মতে কিন্তু এটা হয় না, এটা দুজনের মতেই করতে হবে। পেমেন্ট মাস্ট বি মেড ইন ইন্ডিয়ান কারেন্সি, ন্যাচুরালি আমরা ইন্ডিয়াতে আছি, অবভিয়াসলি আমরা ইন্ডিয়ান কারেন্সিতেই নিশ্চয় করবো, আমরা নিশ্চয়ই অন্য কারেন্সিতে করবো না। অ্যান্ড ইট মাস্ট বি স্ট্যাম্পড, একটা স্ট্যাম্প লাগাতে হবে। এটা দেখো, একটা অনেকদিন আগে 1939 এর একটা প্রমিসরি নোট, হ্যাঁ,
এটা নার্ভেরাম কোম্পানি, দেখো, বি দ্য ফার্ম অফ মেসার্স নার্ভেরাম কোম্পানি প্রমিস টু পে, দেখতে পাচ্ছ তো, প্রমিস, কিন্তু প্রমিস টু পে দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড। তার মানে দেখো, কে পে করছে, সার্টেন, কাকে পে করছে সেটাও সার্টেন, সাম অফ রুপিস 1000 অনলি। বাবা, তখনকার দিনে সাম অফ রুপিস 1000 মানে প্রচুর টাকা। যাই হোক, তার মানে দেখো, মেকারের নাম, পেয়ের নাম, কত টাকা দেওয়া হচ্ছে, এক্সপ্রেস প্রমিস টু পে। আচ্ছা, নেক্সট আমরা আসছি বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডিতে। আমি প্রথমেই বলেছিলাম যে প্রমিসারি নোট হচ্ছে সেকশন 4, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে সেকশন 5, আর চেক হচ্ছে সেকশন 6। এখানে দেখো সেকশন 5 অলরেডি আছে। তাহলে সেকশন 5 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এ কি বলা হচ্ছে? A bill of exchange is an instrument, আবার in writing, it has to be in writing, কোনো ভার্বাল কোনো ডকুমেন্ট হতে পারে না কখনো। আমি একবার বলেছি, আবার বলছি যে ডকুমেন্ট কখনো ভার্বাল হয় না, ডকুমেন্ট হ্যাজ টু বি ইন রাইটিং। containing an unconditional order, আমরা প্রমিসারি নোটে কি দেখেছি? unconditional undertaking or promise। এখানে আমরা কি দেখছি? it is an unconditional order signed by the maker, of course একটা signature থাকবে, directing a certain person to pay a certain sum of money only to or to the order of a certain person or to the bearer of the instrument, মানে to certain person or that certain person's order or to the bearer of the instrument, মানে ইনস্ট্রুমেন্টটা যার কাছে থাকবে তাকে পেমেন্ট করা যেতে পারে। কতবার কথা সার্টেন কথাটা আছে দেখো, সার্টেন সাম অফ মানি, সার্টেন পারসনস অর্ডার অ্যান্ড সো অন। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টাকাটা দেওয়া হচ্ছে সেটারও যেমন অঙ্কটা পরিষ্কার করে লেখা থাকবে, যাকে পেমেন্ট করা হবে তার নামটাও পরিষ্কার করে লেখা থাকতে হবে। তাহলে আমরা দেখে নিই ফিচার্স গুলো। দেখো, আমরা যে বললাম যে ফিচার্সে সেই যে ডেফিনেশনে যেগুলো আছে সেগুলোই পেয়ে যাচ্ছি। তাহলে ইট মাস্ট বি ইন রাইটিং, ইট মাস্ট বি সাইন্ড, ইট ইজ অ্যান এক্সপ্রেস অর্ডার, ইমপ্লাইড হলে হবে না, কোনো অব্যক্ত অর্ডার হলে হবে না, ইট মাস্ট বি রিটেন অ্যাজ সাচ, ইট মাস্ট বি আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নয় যে তুমি যদি আমাকে পে করো তাহলে অমুককে পে করতে হবে, সেরকম কিছু না। ড্রয়ার, ড্রয়ি অ্যান্ড পে। একটা বিল অফ এক্সচেঞ্জে নর্মালি 3টে পার্টি থাকে। যে তৈরি করছে তার নাম হচ্ছে ড্রয়ার, যার ওপরে তৈরি হচ্ছে তাকে বলা হয় ড্রয়ি, এবং আলটিমেটলি যে টাকাটা পাবে সে হচ্ছে পে। ইন মেনি কেসেস ড্রয়ার অ্যান্ড দ্য পে ক্যান বি দ্য সেম পার্সন, মানে ড্রয়ার আর অন্য কোথাও ইনস্ট্রুমেন্টটা গেল না, তার কাছেই থাকলো, সুতরাং সেই আলটিমেটলি পেই হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু সবসময় হয় না। নর্মালি এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, তো ইনস্ট্রুমেন্টটা নিজের বাড়িতে রেখে দিয়ে কি লাভ হবে? সুতরাং অবভিয়াসলি ইট হ্যাজ টু বি নেগোশিয়েটেড বা ট্রান্সফার। তাহলে ট্রান্সফার করে গেলেই তখনই আর ড্রয়ার আর পেই কিন্তু আর এক থাকে না। এরা ডেফিনিট অ্যান্ড সার্টেন হতে হবে। দ্য সাম পেয়েবল, সেটাও সার্টেন হতে হবে। ইট ক্যান বি পেয়েবল অন ডিমান্ড, মানে যে মুহূর্তে এসে ডকুমেন্টটা আমার হাত সামনে রাখা হলো আমাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে, অথবা ইট ক্যান বি পেড এটা ফিউচার ডেট, মানে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, 15 days হতে পারে, 10 days হতে পারে, 1 month হতে পারে, 2 months হতে পারে, 3 months হতে পারে। এটা সম্পূর্ণভাবে ড্রয়ার আর ড্রয়ির উপরে নিজস্ব কথোপকথন এবং তাদের এগ্রিমেন্টের উপরে নির্ভর করে। পেমেন্ট মাস্ট বি মেড ইন ইন্ডিয়ান কারেন্সি, অবভিয়াসলি আমরা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ান কারেন্সি, এবং ইট হ্যাজ টু বি স্ট্যাম্পড। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে একটা, আগেরটা ছিল 1939-এ, এটা দেখো 1884 এর 18 ফেব্রুয়ারি এটা ড্র করা হয়েছে, যে অন ডিমান্ড বলেছে ফর ₹1300, মানে 1884-এ 1300 টাকাটার অঙ্কটা বুঝতে পারছো আজকের দিনে কত হবে। যাই হোক, টু মেসার্স উইলিয়াম ওয়াটসন অ্যান্ড কোম্পানি। তাহলে এখানে কাকে পেমেন্ট করতে হবে সেটা বলে দিচ্ছে, মিসেস উইলিয়াম ওয়াটসন অ্যান্ড কোম্পানি, এবং কে বলছে সেটা হচ্ছে এই HD কি ভারদ্বাজ বা কিছু একটা, এবং কে পেমেন্ট করবে? মেসার্স সুগনচাঁদ দাগা বম্বে।
তাকে অর্ডারটা দেওয়া হচ্ছে যে সে যেন একে পেমেন্ট করে দেয়। ঠিক আছে, তার মানে পরিষ্কার করে কিন্তু সব কিছু আছে। এবং দেখো স্ট্যাম্প আছে, এটা একটা স্ট্যাম্প পেপার আছে, তারপরে ওখানে স্ট্যাম্প করা আছে, এভরিথিং, অল দ্য ডিটেলস আর দেয়ার। এটা যদি আমরা এখনকার দিনে দেখি, এরকম দেখো যে এখানে বলছে এটা কিন্তু অন ডিমান্ড নয়, এটা হচ্ছে ফিউচার ডেটে, মানে 3 months আফটার ডেট পে টু মি অর টু মাই অর্ডার দ্য সাম অফ ₹10,000 only, মানে 10,000 সামটা লেখা আছে, টু মি পার্সন ইজ ডেফিনেট, তার সিগনেচার আছে যে এটা তৈরি করছে, কার উপরে ড্রয়িং, এটা হচ্ছে ড্রয়িং নাম আছে, ড্রয়ে এখানে অ্যাকসেপ্ট করেছে সেটা আছে। আর বিল অফ এক্সচেঞ্জ মাস্ট বি অ্যাকসেপ্টেড, বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্টেন্স না হলে কিন্তু সেটা কোনো ভ্যালিডিটি থাকে না। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইট মাস্ট বি অ্যাকসেপ্টেড। তাহলে অ্যাকসেপ্ট করেছে, দেখো তৈরি করছে কবে, তৈরি করছে 1/6 আর অ্যাকসেপ্ট করছে 4/6। এখানে সাম অফ মানি ইজ ডেফিনেট, দেয়ার ইজ স্ট্যাম্প। ঠিক আছে, নেক্সট আসছি আমরা টাইপস অফ বিল অফ এক্সচেঞ্জ। টাইপস অফ বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে, প্রথমে দেখো ডিমান্ড বিল। ডিমান্ড বিল মানে হচ্ছে পার্টিকুলার বিল অফ এক্সচেঞ্জ, যেটা ওই যে বললাম যখনই ডিমান্ড করা হবে তখনই সেটা আসবে। মানে ধরো সেটা যখন উপস্থাপন করা হচ্ছে আমার সামনে, আমাকে কিন্তু তখনই পেমেন্ট করতে হবে। আর টাইম বিল মানে হচ্ছে একটা পার্টিকুলার সময় আছে, সেই সময়ের পরে সেটা পেমেন্ট করতে হবে। মানে তার একটা ডেট অফ ম্যাচুরিটি আসবে, ওই যে বললাম 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, তারপরে সেটা পেমেন্ট করা হবে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে আফটার ডেট বিল এন্ড আফটার সাইট বিল। না, আফটার ডেট বিল এন্ড আফটার সাইট বিলটা কিভাবে, দেখো আগের যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে কিন্তু বিলটা ড্র করা হয়েছিল এই তারিখে, আর বিলটা অ্যাকসেপ্ট করা হয়েছে এই তারিখে। এবার এটা যদি সে ফর এক্সাম্পল 2 মান্থসের জন্য হয়, ধরো 2 মাসের জন্য এই বিলটা, মানে ইট ইজ আ টাইম বিল, ডিমান্ড বিল নয়, ইট ইজ আ টাইম বিল। তাহলে এটা কিন্তু টাইম বিলের ক্ষেত্রে আফটার ডেট এন্ড আফটার সাইটটা, ডিমান্ড বিলে এটা কিছু যায় আসবে না। তাহলে আফটার ডেট বিল যদি হয়, তার ডেট অফ ম্যাচুরিটি কাউন্ট করা শুরু হবে 1/6 থেকে। ঠিক আছে, 2 মাসের মানে হচ্ছে 1/6, মানে 1 জুন, জুলাই, অগস্ট, প্লাস 3 days অফ গ্রেস মানে হচ্ছে 4th অগস্ট। এখানে তাহলে এর ম্যাচুরিটি ডেট হবে 4th অগস্ট। ঠিক আছে, কিন্তু আফটার সাইট বিল যদি হয়, আফটার সাইট বিলের কিন্তু ডেট কাউন্টিং শুরু হয় অন দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স। তাহলে সেখানে কি হবে, 4th জুন, 4th জুলাই, 4th অগস্ট প্লাস 3 days অফ গ্রেস, মানে 7th অগস্ট হয়ে যাবে তার ম্যাচুরিটি ডেট। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আফটার ডেট কিন্তু একদম ডেট অফ ড্রয়িং থেকে শুরু হয়। আর আফটার সাইটটা হচ্ছে যখন, আফটার সাইট মানে কি, যখন ড্রয়িং দেখছে, বিল অফ এক্সচেঞ্জ তো তার কাছে এসছে, সে চোখে দেখছে, সে অ্যাকসেপ্ট করছে, তারপর থেকে কিন্তু মানে সেই দিন থেকে কাউন্টিংটা শুরু হয়। ইনল্যান্ড বিল আর ফরেন বিল, ফ্রম দ্য নেম ইটসেলফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইনল্যান্ড বিল মানে হচ্ছে ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান রেসিডেন্টের উপরে, ফরেন বিল হচ্ছে ইজ ড্রন অন আ ফরেন কোম্পানি অর আ ফরেন ইন্ডিভিজুয়াল আউটসাইড ইন্ডিয়া। ট্রেড বিল হচ্ছে আমাদের যে সমস্ত ধরো ব্যবসার লেনদেনের জন্য যে বিল ড্র করা হয়, ধরো কেউ পারচেস করেছে, ঠিক আছে, ক্রেডিটার ডেটারের উপরে বিল ড্র করলো, তাহলে সেইটা হচ্ছে is known as a trade bill, মানে it is done with the course of trade. অ্যাকোমোডেশন বিল কিন্তু তা নয়, there is no debtor creditor relationship, এটা হচ্ছে মিউচুয়াল বেনিফিটের হতে পারে বা নিজের একজনের বেনিফিট অফ দ্য ড্রয়ার হতে পারে। সে কি করে, নর্মালি একজন আরেকজনের উপরে বিল ড্র করলো, তারপরে সেই বিলটা সে গিয়ে ব্যাংকে গিয়ে ডিসকাউন্ট করলো, সেখান থেকে যে টাকাটা পেলো সে টাকাটা নিয়ে তার কাজ করলো, তারপরে পরে যখন যার উপরে ড্র করেছে তাকে সে টাকাটা পাঠিয়ে দিল, সে ব্যাংকে গিয়ে সেটা জমা দিয়ে দিল। মানে ইট ইজ জাস্ট অ্যান অ্যাকোমোডেশন, মানে বেসিক্যালি নিজের বেনিফিট, অথবা অনেক সময়
ধরো মিউচুয়াল বেনিফিটের জন্য ওটা ভাগাভাগিও করে নেওয়া হয়। হোয়াট এভার আর দ্য কন্ডিশনস দ্যাট বোথ দ্য ড্রয়ার অ্যান্ড দ্য ড্রয়ি এগ্রি আপন দেমসেলভস। ক্লিন বিল মানে হচ্ছে, ক্লিন বিল বা ক্লিয়ার বিল যেটাকে বলে, ক্লিন বিল বা ক্লিয়ার বিল হচ্ছে যে বিলটা শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ, তার সঙ্গে কোনো ডকুমেন্টস থাকে না। কিন্তু সামটাইমস বিশেষ করে ইন কেস অফ ফরেন ট্রেড সার্টেন বিলস মাইট বি অ্যাকম্পানিড উইথ আ লট অফ ডকুমেন্টস। ধরো বিভিন্ন রকমের ডকুমেন্ট, ইন্ডেন্ট থাকতে পারে, ইন্ডেন্টের কপি থাকতে পারে, তারপরে ধরো বিল অফ লেডিং থাকতে পারে, অ্যান্ড সো অন। দ্য ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্টস আর অ্যাটাচড অ্যালং উইথ দ্য বিল, সেই বিলটাকে বলা হয় ডকুমেন্টারি বিল। ডকুমেন্টারি বিল মেইনলি কিন্তু আমরা ফরেন ট্রেডের সঙ্গেই দেখতে পাই, অন্যরকম কোনো ট্রেডে সাধারণভাবে এটা আসে না। নেক্সট আসছি আমরা কিসে? আমরা আসছি চেকে। বলেছিলাম সেকশন 6, তাহলে দেখো 6 নম্বর ধারা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে বলা হয়েছে কি, আ চেক ইজ আ বিল অফ এক্সচেঞ্জ। প্রথম কথা, a check is a bill of exchange. Check is not a document, just not a document. It is a bill of exchange. সুতরাং চেক প্রথমত bill of exchange, তারপরে অন্য কিছু। Drawn on a specified banker, যে কোনো certain person নয়, certain personটাও বলে দেওয়া হয়েছে। কোন certain person? Must be a specified banker, মানে কোনো একটা ব্যাংকের উপরে করতে হবে। And not expressed to be payable otherwise than on demand, মানে এটা কিন্তু ডিমান্ডই হবে। It cannot be payable after a certain period of time, ঠিক আছে? এটা কিন্তু মানে টাইম বিল নয়, এটা অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চেক ইজ অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড। যে মুহূর্তে চেকটা ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়, সেই ব্যাংক কিন্তু তৎক্ষণাৎ সেটা পেমেন্ট করতে বাধ্য। মানে ইউজুয়ালি 3 দিন নেওয়া হয় বলে ক্লিয়ার করতে, এখন 3 দিনও নেয় না, এখন 1 দিন বা 2 দিনের মধ্যেই করে দেয়। Than on demand, and it includes the electronic image of a truncated check. Truncated check মানে হচ্ছে অনেক আগে যখন ধরো আমার কাছে একটা HDFC ব্যাংকের চেক এসছে, কেউ একজন দিয়েছে, সেই চেকটা আমার HDFC ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, আমার SBI এ অ্যাকাউন্ট আছে, আমি আমার SBI অ্যাকাউন্টে সেটা ডিপোজিট করলাম। আগে হতো কি, এই সমস্ত চেকগুলো ধরো SBI এর কাছে সারাদিনে যে চেকগুলো এসছে, সেই চেকগুলো রিজার্ভ ব্যাংকের কাছে পাঠানো হতো, সেখান থেকে তারপরে সমস্ত চেকগুলো ক্লিয়ার করা হতো, বিকজ রিজার্ভ ব্যাংক ইউজ টু অ্যাক্ট এজ আ ক্লিয়ারিং হাউস। এখন সেটা করা হয় না, এখন পুরোটাই ইলেকট্রনিক্যালি করা হয়। ওই যে চেক ওদের কাছে গেছে, ওখান থেকে ওটাকে স্ক্যান করে চেকের উপরে একটা MICR কোড থাকে, MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন কোড। তার মধ্যে সেই ব্যাংক সম্বন্ধে সমস্ত ডিটেলস থাকে, সেই ব্যাংক কোন ব্যাংক, সেই ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, তার ধরো অ্যাড্রেস, হ্যাঁ, সেই ব্যাংকের ব্রাঞ্চের একটা কোড আছে, সেই কোড, এই সমস্ত ডিটেলস গুলো থাকে। এই ডিটেলস গুলো ইলেকট্রনিক্যালি পাঠিয়ে দেওয়া হয় অন্য ব্যাংকের কাছে এবং সেখান থেকে ক্লিয়ারিং হয়। সো এভরিথিং ইজ ডান ইলেকট্রনিক্যালি। এটা কিন্তু আর আলাদা করে ওই ফিজিক্যালি পাঠানো হয় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাঙ্কেটেড চেক অ্যান্ড আ চেক ইন দ্য ইলেকট্রনিক ফর্ম। বুঝতে পেরেছো? সেই জন্য এখন কিন্তু ফিজিক্যালি চেক এখান থেকে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে ক্লিয়ারিং হচ্ছে, সেই ব্যাপারটা এখন আর নেই। এভরিথিং ইজ ডান ইলেকট্রনিক্যালি। তাহলে ফিচার্স অফ আ চেক যদি আমরা দেখি, তাহলে সেটা কি হচ্ছে? এসেনশিয়াল ফিচার্স দেখতে গেলে প্রথম হচ্ছে, এটা যেহেতু একটা বিল অফ এক্সচেঞ্জ, সুতরাং বিল অফ এক্সচেঞ্জে যা যা ফিচার্স গুলো আছে সেগুলো সবই থাকবে, শুধু কয়েকটা জিনিস থাকে না, সেটা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করার কোনো ব্যাপার অ্যাজ সাচ থাকে না। নাম্বার 1, ইট নিড নট বি স্ট্যাম্পড, এটা স্ট্যাম্প দেওয়ার থাকে না, কিন্তু ইট ইজ পেয়েবল অলওয়েজ অন ডিমান্ড, not after a certain period of time, not at a future date. It is payable to the bearer or to their order. It is always drawn on a specific banker, যে কোনো একটা স্পেসিফিক ব্যাংকার, কিন্তু ব্যাংকারের উপরই ড্র করতে হবে,
যে কোনো মানুষের উপর ড্র করলে হবে না। এবং অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স ভ্যালিডিটি অফ আ চেক ইজ 3 months। এটা আগে 6 months ছিল, এখন আর 6 months নেই, এখন এটা 3 months। মানে চেকের যে ডেটটা দেওয়া হবে সেই ডেট থেকে 3 মাস পর্যন্ত ওর ভ্যালিডিটি, মানে 3 মাসের মধ্যে ওই চেকটাকে ভাঙিয়ে নিতে হবে। সেই চেকটা 3 মাসের পরে আর ভাঙানো যাবে না। এটার মানে কিন্তু পেয়েবল আফটার ডেট নয়, মানে পেয়েবল একটা ফিউচার ডেট নয় কিন্তু এটার মানে হচ্ছে এই ভ্যালিডিটিটা হচ্ছে 3 মাস। কিন্তু যখনই ব্যাংকের কাছে ওই চেকটা জমা পড়বে, সেটা আজকের দিনে জমা পড়লো না 3 মাসের মধ্যে অন্য দিনে জমা পড়লো, সেটা ডাজন্ট ম্যাটার। ব্যাংকের কাছে জমা পড়লেই ব্যাংক সেটা দিতে বাধ্য। ফাইনালি আসছি আমরা টাইপস অফ চেক কি কি আছে। ওপেন চেক, আচ্ছা এই যে ওপেন চেক, এই ওপেন চেক দু রকমের হতে পারে, একটা হচ্ছে বেয়ারার চেক হতে পারে, একটা হচ্ছে অর্ডার চেক হতে পারে। ওপেন চেক মানে হচ্ছে যে চেকটাতে কোনো রকম কোনো মানে এটা ওভার দ্য কাউন্টার কেন ক্যাশ করা যায়। বেয়ারার চেক মানে হচ্ছে যে সেখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, যার কাছে সেই চেকটা আছে সেই সেটাকে ওভার দ্য কাউন্টার এনক্যাশ করে নিতে পারবে। নর্মালি বেয়ারার চেকের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সেলফ চেক। আমরা যে সেলফ চেক নিজেদের নামে যে চেকগুলো কাটি, সেইটা তো আমরা কি করি, আমরা ব্যাংকে যাই, চেকটা দেখে ব্যাংক টেলারের ওখান থেকে টাকা দিয়ে দেয়। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখনকার দিনে, মানে বেয়ারার চেক মানে ওই সেলফ চেকটাকেই ধরে নেওয়া হয়। অর্ডার চেক মানে হচ্ছে একটা ব্যাংক ওখানে ওই যে অর বেয়ারার কথাটা থাকে, সেইটা মানে এটা দেখলে খুব ভালো বুঝবে। এটা একটা চেক, এখানে দেখো একটা কথা লেখা আছে অর বেয়ারার। এই অর বেয়ারার কথাটা তুমি যে মুহূর্তে কেটে দেবে, তুমি যদি অর বেয়ারার কথাটা কেটে দাও তাহলে এটা অর্ডার হয়ে যায়, ঠিক আছে, ইট বিকামস অ্যান অর্ডার চেক। এবার এই চেকটা হচ্ছে একটা ওপেন চেক। বেয়ারার চেকটা যদি থাকে, ইফ দিস বেয়ারার চেক ইজ দেয়ার, তাহলে কিন্তু এটা একটা বেয়ারার চেক হয়ে গেল। এটা আমি নিয়ে গিয়ে ওভার দ্য কাউন্টার, আমি রাস্তায় খুঁজে মানে কুড়িয়ে পেয়েছি, এটা নিয়ে গেলাম, টাকা দিয়ে দেবে। নর্মালি দেয় না সেটা, এখন আর বেয়ারার চেক ওইভাবে দেয় না। আর যদি দেখা যায় যে এই বেয়ারার চেকটাকে কেটে দেওয়া হলো, তার মানে এটা অর্ডার হয়ে যাবে। এখানে যদি এরকম দুটো লাইন থাকে, দিস বিকামস আ ক্রস চেক, মানে এই চেকটা, এই যে চেকটা পেয়েছে সে তার ব্যাংকে যদি জমা দেয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সে এটা ট্রান্সফার করতে পারে অন্য কাউকে, আবার যদি সে মনে করে সে ট্রান্সফার করতে পারে। কিন্তু আরো যদি আমরা রেস্ট্রিক্ট করতে চাই তাহলে এখানে লিখে দেব অ্যাকাউন্ট পেয়ি। তার মানে এই চেকটা শুধুমাত্র এইখানে যার নাম আছে তার অ্যাকাউন্ট, ব্যাংকে যে আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু ক্রেডিট হবে, অন্য কোনো অ্যাকাউন্টে যাবে না। দেন ইট বিকামস ফার্দার রেস্ট্রিক্টেড। তার মানে এই নয় যে অ্যাকাউন্ট পেই চেক একেবারে নেগোশিয়েট বা ট্রান্সফার করা যায় না, যায়, কিন্তু ওই ট্রান্সফারেবিলিটিটা অনেকটাই রেস্ট্রিক্ট হয়ে যায়, চট করে কিন্তু ট্রান্সফার করা যায় না। মানে এই অ্যাকাউন্ট পেই চেক ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট সিকিউর ফর্ম অফ চেক, যেটা মানে রাস্তায় কুড়িয়ে পেলেও কিছু যায় আসবে না। আমি কোনো অন্য কারোর অ্যাকাউন্ট পেই চেক নিয়ে গিয়ে আমার ব্যাংকে কিছুতেই জমা দিতে পারবো না, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাট অল। এখানে দেখো এই যে এখানে লেখা থাকবে যাকে যার পেমেন্ট করছি সেটা লেখা থাকবে, এখানে তার নাম লেখা থাকবে, কত অ্যামাউন্ট এটা ইন ওয়ার্ডস লেখা থাকবে, এখানে অবভিয়াসলি ফিগার্সে লেখা থাকবে, আর এখানে ডেফিনেটলি সই করতে হবে, আর এখানে ডেট দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সেগুলো আমরা এই যে ওপেন চেক, বেয়ারার চেক, অর্ডার চেক, ক্রস চেক, অ্যাকাউন্ট পে চেক হয়ে গেল। এবার দেখো অ্যান্টিডেটেড আর পোস্ট ডেটেড চেক। এইখানে যদি আমরা সে ফর এক্সাম্পল আজকে ধরো যে ডেটই আছে, আমরা যদি আজ থেকে 5 দিন আগে ডেট দিই, ধরো আজকের তারিখ হচ্ছে সে ফর এক্সাম্পল 27, কিন্তু আমরা এখানে দিচ্ছি 15, 12 ধরো
2025, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যান্টিডেটেড চেক। আর এটা যদি আমরা আজকে ধরো যদি সে ফর এক্সাম্পল আজকে যদি 27 তারিখ হয়, আর আমরা ধরো এখানে ডেট দিচ্ছি সে ফর এক্সাম্পল 31/12/2025, তাহলে কিন্তু এটাকে বলা হবে পোস্ট ডেটেড চেক। পোস্ট ডেটেড চেক মানে কিন্তু এটা যে ডেটে চেকটা তৈরি হচ্ছে তার থেকে ভবিষ্যতে কোনো ডেট। এই পোস্ট ডেটেড চেক কিন্তু ব্যাংক ভাঙাবে না যতক্ষণ পর্যন্ত সেই ডেটটা আসছে, মানে আনটিল অ্যান্ড আনলেস 31/12 আসছে ততক্ষণ কিন্তু এই চেকটা ব্যাংক পেমেন্ট করবে না। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিডেটেড চেক কিন্তু ব্যাংক পেমেন্ট করবে প্রোভাইডেড ইট ইজ উইদিন দ্য 3 months ভ্যালিডিটি। কিন্তু পোস্ট ডেটেড চেকের ক্ষেত্রে কিন্তু যতক্ষণ না এই ডেটটা আসছে ততক্ষণ দ্য ব্যাংক উইল রিফিউজ পেমেন্ট। এই পোস্ট ডেটে তাহলে অবভিয়াসলি প্রশ্ন আসতে পারে কেন পোস্ট ডেটেড চেক আমরা তৈরি করব। পোস্ট ডেটেড চেক তৈরি করা হয় বিশেষ বিশেষ কিছু কারণে, যেমন ধরো কেউ হোম লোন নিয়েছে, তো তার কাছ থেকে টাকাটা পাবে এরকম এনশিওর করার জন্য 4টে বা 6টা বা 10টা এরকম পোস্ট ডেটেড চেক নিয়ে রাখা হয়। বা ধরো কেউ পেমেন্ট করবে, বলছে যে আমি এখনই সব পেমেন্ট করতে পারছি না, আমি 2টো পোস্ট ডেটেড চেক দিয়ে রাখছি, তাহলে সেই সময়টা আমার টাকা এসে যাবে, সেই সময় টাকা ব্যাংক থেকে কেটে নেওয়া যাবে। এই পোস্ট ডেটেড চেক ইউজুয়ালি তৈরি করা হয়, বিশেষ করে যে সমস্ত জায়গায় বিলস অফ এক্সচেঞ্জ তৈরি করার কোনো ব্যাপার নেই আর কি। আর দেখো আছে স্টেল চেক। স্টেল চেকটা কি? স্টেল চেক হচ্ছে যার ভ্যালিডিটি ওভার হয়ে গেছে, মানে 3 মাস কেটে গেছে। ধরো চেকটা কাটা হয়েছিল, তৈরি করা হয়েছিল ধরো 1 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ধরো 6 জানুয়ারি সে গেছে ব্যাংকে ওটা ডিপোজিট করতে, ব্যাংক কিন্তু রিফিউজ করবে কারণ 3 মাস ভ্যালিডিটি ওভার হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড আ স্টেল চেক। স্টেল চেক মানে বাসি চেক বেসিক্যালি। মিউটিলেটেড চেক মানে সেই চেকটা কেউ ভাঁজ করেছে, সাধারণত দেখবে চেকের ওখানে লেখা থাকে ডু নট ফোল্ড, এমন ভাবে সে ভাঁজ করেছে তার MICRটা দেখা বোঝা যাচ্ছে না, চেকের নাম্বারটা বোঝা যাচ্ছে না। কেন ওখানে তো অনেকগুলো ম্যাগনেটিক নানা রকম ক্যারেক্টারিস্টিক থাকে যেগুলো স্ক্যান করা হয়। এবার সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই চেকটা আর ভ্যালিড রইল না, কেননা ব্যাংক তো স্ক্যান করে পড়তেই পারছে না তার ডিটেলস গুলো। সেই জন্য সেই সময় কিন্তু সেই চেকটা অ্যাকচুয়ালি তার কোনো ভ্যালিডিটি থাকে না, যার জন্য মিউটিলেটেড চেক কিন্তু কোনো ব্যাংক অ্যাকসেপ্ট করবে না। আবার দেখে নাও, এটা একটা ব্যাংকের একটা চেক। দেখো এখানে IFS কোডটা দেওয়া আছে, এখানে ব্রাঞ্চটা দেওয়া আছে, হ্যাঁ সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। এর নিচে MICRটা থাকে আর চেকের নাম্বারটা থাকে, সেটা ইচ্ছে করেই ট্রাঙ্কেট করা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার আছে এন্ড সো অন। আচ্ছা, এই যে কোনো whether it is a promissory note or a bill of exchange or a check, যেটা তার পজিশনে থাকে তাকে বলা হয় হোল্ডার of that particular instrument. So holder is the person who is legally entitled to receive the money due to an instrument. ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 8, as per section 8 of the Negotiable Instruments Act বলা হয়েছে যে হোল্ডার হচ্ছে সেই পার্সন, ধারক যাকে বলা হয়, বাংলায় বলা হয় ধারক। ধারককে সে হচ্ছে সেই ব্যক্তি যে ওই পার্টিকুলার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এগেনস্টে টাকাটা পাবে। ঠিক আছে, আর হোল্ডার ইন ডিউ কোর্স মিনস এনি পার্সন হু ফর কনসিডারেশন became the possessor of a negotiable instrument before its maturity date. মানে ম্যাচুরিটি ডেট হওয়ার আগে ধরো ট্রান্সফার করা হয়েছে, সে ফর এক্সাম্পল ধরো বি এর ওপরে একটা বিল অফ এক্সচেঞ্জ ড্র করেছে,
সেই বিলটা সে ট্রান্সফার করেছে সি কে, সি ট্রান্সফার করেছে ডি কে বিফোর ম্যাচুরিটি ডেট। ঠিক আছে, 3 মাসের ভ্যালিডিটি আছে, 2 মাসের মধ্যে এই ট্রান্সফার গুলো হয়ে গেছে। তাহলে ডি ইজ দ্য হোল্ডার ইন ডিউ কোর্স বিকজ সে একটা কনসিডারেশনই পেয়েছে। এই কনসিডারেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উইদাউট কনসিডারেশন কিন্তু সে হোল্ডার ইন ডিউ কোর্স হবে না। তাহলে হোল্ডার ইন ডিউ কোর্স মানে হচ্ছে সে ধরো সি কে কিছু জিনিস বিক্রি করেছিল, সি তার পেমেন্ট স্বরূপ সেই ইনস্ট্রুমেন্টটা তাকে ট্রান্সফার করেছে। তাহলে ডি উইল বিকাম দ্য হোল্ডার ইন ডিউ কোর্স। দিস উইল অল বি হোল্ডার্স, সবাই কিন্তু হোল্ডার ইন ডিউ কোর্স। Now let us see what are the rights of a holder in due course. Right to assume free and clear title, মানে ওনারশিপ টাইটেল। হোল্ডার মানে কি, সে তো অবভিয়াসলি ট্রান্সফার করে তবে পেয়েছে, তাহলে তার যে সে ট্রান্সফার করে যেটা পেয়েছে সেটা কিন্তু দ্যাট হ্যাজ টু বি অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ক্লিয়ার। মানে এর এগেনস্টে কোনো রকম কোনো লিগাল বাধা বিপত্তি, মানে কোনো রকম বাধা নিষেধ থাকবে না। ধরো কেউ চুরি করে নিয়েছে, হ্যাঁ, বা ছিনতাই করে নিয়েছে, বা রাস্তায় পড়েছিল সেটা নিয়েছে, সেরকম করলে কিন্তু হবে না। প্রথমত কোনো গিফটে কোনো বিল কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পেলে সেখানে যে গিফট পাচ্ছে সে কিন্তু হোল্ডার ইন ডিউ কোর্স হবে না। সে যদি চুরি করে বা অন্যরকম কোনো ইনভ্যালিড কোনো বা ইলিগাল কোনো মিনসে যদি সেটা পায়, সেরকম হলেও সেটা হবে না। বা ধরো সে ওর মানে ম্যাচুরিটি ডেট পেরিয়ে গেছে, তারপরে সে সেটা পেলো, সেটা হলেও হবে না। অবভিয়াসলি ম্যাচুরিটি পেরিয়ে গেছে, সুতরাং তারপরে আর সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ভ্যালিডিটি থাকবে না ম্যাচুরিটি ডেট পেরিয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এবং এই যে হোল্ডার ইন ডিউ কোর্স মাস্ট বি কেপেবল অফ এন্টারিং ইনটু আ কন্ট্রাক্ট, মানে তার মেন্টাল ক্যাপাসিটি থাকবে, মানে দ্যাট পার্টিকুলার পার্সন ক্যানট বি আ মাইনর, that particular person cannot be a foreign enemy, that particular person cannot be a mentally unstable person। তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু সে হোল্ডার ইন ডিউ কোর্স হতে পারে না। রাইট টু এনফোর্স পেমেন্ট, সে পেমেন্ট এনফোর্স করতে পারে, যেহেতু সে হোল্ডার সুতরাং সে পেমেন্টটা পাবে। রাইট টু সু মানে হচ্ছে ক্যান ফাইল, মামলা করতে পারে কোর্টে, যদি সে টাকাটা না পায় তাহলে সেই টাকাটা পাওয়ার জন্য সে মামলা করতে পারে কোর্টে। রাইট টু ট্রান্সফার টু ওয়ান পার্সন, যেমন সি হোল্ডার ইন ডিউ কোর্স ছিল, সে হোল্ডার, তারপরে সে ডি কে ট্রান্সফার করে দিল, তাহলে ডি অলসো বিকামস আ হোল্ডার ইন ডিউ কোর্স। রাইট টু রিটেন দ্যাট পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট উইথ দেমসেলভস, সে নিজের কাছে রেখে দিতে পারে টিল ম্যাচুরিটি। অ্যান্ড all the prior parties will be liable to the holder in due course, মানে আগে যারা এ আছে সি আছে মানে তারা কিন্তু সবাই লায়াবল হবে, তারা কিন্তু until and unless they specifically restrict their liability, তাদের কিন্তু লায়াবিলিটি থাকবে to the holder in due course, মানে যথাকালে ধারক। নেক্সট we come to chapter 2 of negotiable instruments. chapter 2 তে কি আছে? acceptance, স্বীকৃতি, negotiation and endorsement. negotiation মানে হচ্ছে হস্তান্তর আর endorsement মানে হচ্ছে পৃষ্ঠাঙ্কন। what is acceptance? acceptance মানে হচ্ছে বেসিক্যালি যখন একটা বিল অফ এক্সচেঞ্জে ড্রয়ি তার নিজের সিগনেচার অ্যাকসেপ্টেড বলে নিজের সিগনেচার দিয়ে দেয়, তার মানেই কিন্তু সেটাকে বলা হয় সে স্বীকৃতি দিল, মানে সে স্বীকৃত হলো যে ওই বিল অফ এক্সচেঞ্জটা সে অ্যাকসেপ্ট করেছে এবং তার এগেনস্ট সে টাকা দেবে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ ইজ সেড টু বি অ্যাকসেপ্টেড when the drawee puts his or her signature on it, thereby acknowledging his or her liability under the bill. অ্যাকসেপ্টেন্স দুরকম হতে পারে, একটা হচ্ছে জেনারেল অর আনকন্ডিশনাল, আর একটা হচ্ছে কোয়ালিফাইড অর কন্ডিশনাল। এই জেনারেল অর আনকন্ডিশনাল মানে হচ্ছে যে যে তাকে বলা হয়েছে তুমি 10,000 টাকা দেবে অমুক অমুক তারিখে, সে অ্যাকসেপ্ট করে দিল, হয়ে গেল। তো সে বলল যে অমুক তারিখে যে অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা সেটা সে বলল যে তখনই দেব যখন অন্য কোনো একটা ঘটনা ঘটবে। এইটা হচ্ছে
কন্ডিশনাল অর কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স, এক্ষেত্রে কিন্তু ড্রয়ার মে কনসিডার নট টু অ্যাকসেপ্ট দ্যাট কোয়ালিফিকেশন। মানে কোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স মানে কি, সেটা কাউন্টার অফার হয়ে গেল। তাহলে ড্রয়ার বলতেই পারে না তোমার কোনো কন্ডিশন আমি মানবো না, তুমি আবার আমাকে কি কন্ডিশন দিচ্ছ, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে বলেছি তুমি অ্যাকসেপ্ট করবে, তুমি আবার উল্টে আমাকে কন্ডিশন দিচ্ছ, আমি মানবো না। সেক্ষেত্রে কিন্তু that bill of exchange will become invalid due to dishonor because of non-acceptance. কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স ইজ নট নেসেসারি। অনেক সময় অ্যাকসেপ্টেন্সের দরকার হয় না। অ্যাকসেপ্টেন্স কখন দরকার হয় না, যদি বিল অফ এক্সচেঞ্জটা ইজ পেয়েবল অন ডিমান্ড, মানে উপস্থাপন করলেই পেমেন্ট করতে হবে, টাকাটা দিতে হবে, এরকম যদি বিল অফ এক্সচেঞ্জ হয় তাহলে সেখানে অ্যাকসেপ্টেন্সটা দরকার হয় না। মানে অ্যাকসেপ্টেন্সের জন্য প্রেজেন্ট করা দরকার হয় না, যে আমি তুমি এসো তুমি অ্যাকসেপ্ট করো, সেরকম দরকার হয় না। কিন্তু অন্য ক্ষেত্রে যেখানে বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্টেন্সটা দরকার, ধরো টাইম বিলের ক্ষেত্রে, ঠিক আছে, বা আফটার ডেট আফটার সাইট বিলের ক্ষেত্রে, সেখানে অ্যাকসেপ্টেন্স ইজ মাস্ট। সেই রকম জায়গায় টাইম অ্যান্ড প্লেস অফ প্রেজেন্টমেন্ট ফর অ্যাকসেপ্টেন্স কিভাবে হতে পারে, ইট মাস্ট বি প্রেজেন্টেড ফর অ্যাকসেপ্টেন্স বিফোর দ্য ডেট অফ ম্যাচুরিটি। তুমি ডেট অফ ম্যাচুরিটির পরে গিয়ে নিশ্চয়ই অ্যাকসেপ্টেন্স করাবেন, তাই ডেট অফ ম্যাচুরিটির আগে তোমাকে অ্যাকসেপ্টেন্স করাতে হবে, এবং একটা উইদিন আ রিজনেবল টাইম অ্যাকসেপ্টেন্স করাতে হবে, এবং ইট মাস্ট বি ডান অন আ বিজনেস ডে ডিউরিং দ্য বিজনেস আওয়ার্স। তুমি মাঝরাতে ডেকে নিশ্চয়ই বলবে না যে চলো তুমি আমার বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করো। It must be presented at that place that has been decided previously. ধরো কোনো একটা জায়গায় অ্যাকসেপ্টেন্স করার কথা বলা হয়েছিল, তুমি অন্য জায়গায় চলে গেলে, সেরকম না। ধরো রেজিস্টার্ড অফিসে দেওয়া হয়েছে, তুমি হেডকোয়ার্টার্সে চলে গেলে, না, রেজিস্টার্ড অফিসে যদি পাঠাতে হয় তাহলে রেজিস্টার্ড অফিসেই পাঠাতে হবে। When authorized by agreement or usage, ধরো বলা হয়েছে যে তুমি লোক দিয়ে পাঠাতে হবে না, জাস্ট পোস্ট অফিসের থ্রু দিয়ে, রেজিস্টার্ড পোস্ট বা এখন স্পিড পোস্ট হয়ে গেছে, সেই থ্রু দিয়ে পাঠালে যদি হয়ে যায় তাহলে সেটা ইজ সাফিসিয়েন্ট। ইফ দ্য ড্রয়ি ক্যানট বি ফাউন্ড, দেখা গেল অনেক করে ড্রয়িকে পাওয়া যাচ্ছে না খুঁজে অ্যাকসেপ্টেন্স করার জন্য, সে তারপর কোথায় পালিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হবে যে এই পার্টিকুলার বিল অফ এক্সচেঞ্জটা ইজ ডিসঅনার্ড বাই নন অ্যাকসেপ্টেন্স। এবং এই যে যখন অ্যাকসেপ্টেন্স করার যে টাইমটা, এটা ইউজুয়ালি একটা রিজনেবল টাইমের মধ্যে করা হয়। মানে তোমার ধরো 3 মাসের বিল যদি হয়, তুমি যদি 3 মাসের 2-3 দিন আগে যদি বলো তাহলে তো হবে না। তাহলে অবভিয়াসলি একটা রিজনেবল টাইমটা ডিফার করে ফ্রম কেস টু কেস। আর অ্যাকসেপ্টেন্স করার জন্য ড্রয়িকে ভাবার জন্য যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না, তাকে 48 আওয়ার্স দিতে হবে। এটা আগে 24 আওয়ার্স ছিল, এখন সেটাকে চেঞ্জ করে 48 আওয়ার্স করা হয়েছে, যে 48 আওয়ার্স দিতে হবে for the drawee to decide whether the drawee is going to accept or not. When is presentment for acceptance not necessary? কখন অ্যাকসেপ্টেন্সের জন্য প্রেজেন্ট, মানে এটা কিন্তু অফকোর্স শুধুমাত্র ডিমান্ড বিলের জন্য নয়, ডিমান্ড বিলের ক্ষেত্রে তো অ্যাকসেপ্টেন্স দরকারই হয় না। এটা যখন অ্যাকসেপ্টেন্স দরকার, যে সমস্ত বিল অফ এক্সচেঞ্জের অ্যাকসেপ্টেন্স দরকার, সেক্ষেত্রে কথা বলা হচ্ছে। When after a reasonable search the drawee cannot be found, খুঁজেই পাওয়া গেল না তাকে। When the drawee is insolvent or dead, when the bill is that সে যদি ইনসলভেন্ট বা ডেড হয়ে যায় তাহলে তাকে সে কি অ্যাকসেপ্ট করবে? When the bill is drawn on a non-existence of fictitious person, or when a person is incapable of entering into a contract, for example a minor তো কন্ট্রাক্ট করতে পারবে না, a person of unsound mind, তারা তো করতে পারবে না, তাহলে তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেন্সের কোনো গল্পই আসছে না। So next we come to negotiation or hostantar. Negotiation of an instrument is a process by which the ownership of the instrument is transferred to another. ঠিক আছে, ownership of the instrument is transferred from one person to another. মানে A থেকে B তে, B থেকে C তে, C থেকে D কে, D থেকে E, E থেকে F, J, সব অনেক হতে পারে। দু ধরনের নেগোসিয়েশন হচ্ছে, নেগোসিয়েশন বাই ডেলিভারি ফর ইনস্ট্রুমেন্টস পেয়েবল টু বেয়ারার আন্ডার সেকশন 47 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট,
আর আন্ডার সেকশন 48 এটা হতে পারে নেগোসিয়েশন বাই এন্ডোর্সমেন্ট ফর ইনস্ট্রুমেন্টস পেয়েবল টু অর্ডার। ইনস্ট্রুমেন্টস পেয়েবল টু বেয়ারার যদি হয় তাহলে শুধু ডেলিভারি করলেই নেগোসিয়েশনটা হয়ে যায়। আর নেগোসিয়েশনটা এন্ডোর্স করতে হয় মানে সই করে পৃষ্ঠাঙ্কন করতে হয় যদি সেটা ইজ পেয়েবল টু দ্য অর্ডার অফ আ পার্সন। এভরি সিঙ্গল মেকার, drawer, payee or endorsee or all of the several joint makers, drawers, payees or endorsees of a negotiable instrument তারা প্রত্যেকে negotiate করতে পারে। All the makers or the drawers can negotiate a negotiable instrument. সে ট্রান্সফার করতে পারে। Any negotiable instrument can be transferred by any of the makers or the drawers or the payees or the endorsees. এইটা হচ্ছে পুরো নেগোসিয়েশন আর এন্ডোর্সমেন্ট। এই যে ট্রান্সফারার অর এন্ডোর্সার সে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটাকে ট্রান্সফার করছে টু দ্য ট্রান্সফারি অর এন্ডোর্সি, এইটাকে বলা হচ্ছে নেগোসিয়েশন। নেক্সট উই কাম টু এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট কি? নেগোসিয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো প্রসেস অফ ট্রান্সফারিং দ্য ওনারশিপ টু দ্য other person, from one person to another. Endorsement হচ্ছে putting the signature in order to transfer. তাহলে endorsement কিন্তু is a part of negotiation. কারণ negotiation আমি বলেছি দুভাবে হয়, negotiation by delivery and negotiation by endorsement. সুতরাং endorsement হচ্ছে is a part of negotiation. Negotiationটা কিন্তু অনেক বড় একটা কনসেপ্ট, it's a much wider concept than endorsement. Negotiation হচ্ছে হস্তান্তরের পুরো পদ্ধতিটা, আর এন্ডোর্সমেন্ট হচ্ছে শুধু পৃষ্ঠাঙ্কন সই করা ফর দ্য পারপাস অফ নেগোসিয়েশন, মানে হস্তান্তরের জন্য যে সই দরকার, যে পৃষ্ঠাঙ্কন দরকার, সেইটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। তাহলে এন্ডোর্সমেন্ট মিনস সিগনেচার অফ দ্য হোল্ডার মেড উইথ দ্য অবজেক্টিভ অফ ট্রান্সফারিং দ্য ডকুমেন্ট টু অ্যানাদার। The person making the endorsement or transferer is known as endorser, and the transferee মানে যাকে ট্রান্সফার করা হচ্ছে is known as the endorsee. এই টার্মস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টাইপস অফ এন্ডোর্সমেন্ট, 5 রকমের এন্ডোর্সমেন্ট আছে। একটা হচ্ছে অর্ডিনারি অর ব্ল্যাঙ্ক, মানে শুধুমাত্র সিগনেচার করে দিল। কিরকম ধরো একটা বিল অফ এক্সচেঞ্জের পিছনে জাস্ট সই করে দিল, দ্যাট ইজ অর্ডিনারি অর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সইয়ের সঙ্গে যদি লেখে ধরো pay to X, that is special or full endorsement. ঠিক আছে, কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট কি? pay to X only, এটা হতে পারে, বা not pay to X only, pay to X ধরো pay to X on his marriage হতে পারে, সেটা হতে পারে। বা ধরো কন্ডিশনাল আরো অনেক কিছু হতে পারে। কন্ডিশনাল ধরো সানস রিকোর্স কন্ডিশনাল আছে, যেটাকে বলা হয় সানস রিকোর্স। আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। সানস রিকোর্স কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট হচ্ছে ধরো আমি আমার যে লায়াবিলিটি বা দায় সম্পূর্ণভাবে আমি একেবারে ওখান থেকে উঠিয়ে দিলাম, মানে এ বি এর উপরে একটা বিল ড্র করেছিল, তারপরে সে সি কে এন্ডোর্স করলো, সি ডি কে এন্ডোর্স করলো, করে বলল যে আমি কিন্তু এর কোনো লায়াবিলিটিতে যাব না। যদি বি ডিসঅনার করে, যদি বি টাকাটা না দেয়, তাহলে কিন্তু আমার কোনো দায় থাকবে না। দ্যাট ইজ আ কন্ডিশনাল সানস রিকোর্স এন্ডোর্সমেন্ট, মানে আমার দায় আমি সম্পূর্ণভাবে এখান থেকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট কি? আমার কোনো একটা রাইট বা কোনো একটা ছোট্ট কোনো রাইট আছে, সেটাকে আমি ওয়েভ করে দিলাম। সে ফর এক্সাম্পল pay to X
নোটিস অফ ডিসঅনার নট রিকোয়ার্ড, মানে যদি ডিসঅনার করে তাহলে আমাকে নোটিস দিতে হবে না। সাধারণভাবে কিন্তু ডিসঅনার যদি হয়, মানে ড্রয়ি যে ফাইনালি যে পেমেন্টটা করবে সে যদি ম্যাচুরিটি ডেটে গিয়ে পেমেন্ট না করতে পারে, তাহলে সেখানে বলা হয় ওটাকে ডিসঅনার। এই ডিসঅনার যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পার্টি হু আর ইনভলভড ইন দ্যাট বিল অফ এক্সচেঞ্জ তাদের কিন্তু নোটিশ পাঠাতে হবে। এটা বাধ্যতামূলক, আইনগত বাধ্যতামূলক আর কি। তাহলে এখানে যদি সে বলে দেয় যে আমাকে নোটিশ পাঠাতে হবে না, তাহলে তাকে নোটিশ না পাঠালেও কোনো অসুবিধে নেই। নোটিশ যদি না পাঠানো হয় তাহলে সাধারণভাবে অ্যাজ পার ল তাকে কিন্তু কোনোভাবে দায়ী করা যাবে না। দ্যাট পার্টিকুলার পারসন উইল নট বি মেড লায়াবল টু পে। কিন্তু সে যদি বলে দেয় যে আমাকে নোটিশ দিতে হবে না, তাহলে তার সেই লায়াবিলিটিটা চলে যায় না। ঠিক আছে? আচ্ছা, ফ্যাকাল্টেটিভ এটা হয়ে গেল। এরপরে আসছে রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ যেটা, সেটা হচ্ছে ওই একদম কন্ডিশন করে দিল যে আর কাউকে না, ধরো পে টু এক্স ওনলি, আর কেউ না, মানে এক্স এর পরে আর সেটা কিন্তু ট্রান্সফার করা যাবে না। তাহলে এই এন্ডোর্সমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেল, ইট ক্যানট বি ফার্দার নেগোশিয়েটেড। তাহলে সেইটা হচ্ছে রেস্ট্রিকটিভ এন্ডোর্সমেন্ট। আর পার্শিয়াল এন্ডোর্সমেন্ট মানে ধরো একটা পার্টিকুলার বিল অফ এক্সচেঞ্জে টোটাল অ্যামাউন্টটা ছিল 10,000, ঠিক আছে? এবার যে এন্ডোর্স করছে সে ধরো বলল যে সে 5,000 টাকা পর্যন্ত সে লায়াবিলিটিটা নেবে, বা সে 5,000 টাকার উপর ওই পেমেন্টটাই করলো। ধরো তার ক্রেডিটার হচ্ছে 5,000, তাহলে সে শুধুমাত্র পে টু এক্স ₹5,000, তাহলে শুধু 5,000 এর জন্য হলো, বাকি 5,000 এর জন্য কিন্তু সে ফার্দার নেগোশিয়েট করতে পারে অন্য কাউকে। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড পার্শিয়াল এন্ডোর্সমেন্ট। Now, there are certain rules regarding endorsement, because endorsement একটা যখন ইনস্ট্রুমেন্ট তুমি ট্রান্সফার করছো একটা থেকে আরেকটা, তখন তো কিছু কিছু তার নিয়ম কানুন মেনে চলতে হবে। নাম্বার 1 হচ্ছে এন্ডোর্সমেন্ট যেখানে খুশি করা যেতে পারে। মানে এন্ডোর্সমেন্টটা তুমি সেই পার্টিকুলার যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টের উপরেই তুমি লিখে দিতে পারো, অথবা তুমি তার পিছনে লিখতে পারো, অথবা পিছনে যদি কোনো জায়গা না থাকে, দেখো এতই এন্ডোর্সমেন্ট হয়েছে আর জায়গা নেই, তাহলে তুমি একটা আলাদা কাগজ যেটাকে বলা হয় অ্যালোয়ান্স, সেই কাগজের মধ্যে তুমি লিখে ওটার সঙ্গে তুমি অ্যাটাচ করে দিতে পারো। তো অ্যালোয়ান্স ইজ এ স্লিপ অফ পেপার, সেখানে তুমি আলাদা করে ওটা অ্যাটাচমেন্ট করছো ফর ফার্দার নেগোসিয়েশন। ইট মাস্ট বি সাইন্ড বাই দ্য হোল্ডার, যার কাছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আছে সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা নিশ্চয়ই তাকে সই করতে হবে। অনলি সিগনেচার উইদাউট ওয়ার্ডস, ওই যে বললাম শুধু সিগনেচার, একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধু সিগনেচার করে দিয়েছে, তাহলে সেটা এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। যে মুহূর্তে কোনো ওয়ার্ড দিয়ে দিল বা কারোর নাম দিয়ে দিল, সেটা হয়ে যাচ্ছে endorsement in full. An instrument endorsed in blank is payable to the bearer, মানে যার কাছে সেই ইনস্ট্রুমেন্টটা যাবে তাকেই কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, ইভেন দো অরিজিনালি সেই বিল অফ এক্সচেঞ্জটা হয়তো টু অর্ডার হতেও পারে, বা প্রমিসারি নোটটা হয়তো টু অর্ডার ছিল। ঠিক আছে? বেয়ারার ইনস্ট্রুমেন্ট ছিল না। একটা চেক তো বেয়ারার ইনস্ট্রুমেন্ট নয়, সেটা ধরো অর্ডারে দিয়েছে, বেয়ারারটা কেটে দিয়েছে, কিন্তু যখন সেটা নেগোসিয়েশন হচ্ছে এবং শুধুমাত্র ব্ল্যাঙ্ক নেগোসিয়েশন হচ্ছে উইথ জাস্ট দ্য সিগনেচার, কারণ নাম স্পেসিফাই করা নেই, তাহলে ইট ক্যান বি মেড পেয়েবল টু এনিবডি, যার কাছে আছে সেই পেমেন্ট পেয়ে যাবে, তাই না? কারণ তো নাম দেওয়া নেই, তাহলে অবভিয়াসলি সেই পেমেন্টটা পেয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রস চেকের ক্ষেত্রে করা যায় না, এটা বেয়ারার চেক মানে ওপেন চেকের ক্ষেত্রে করা যায়, কিন্তু ক্রস চেক হলেই কিন্তু ওই নেগোসিয়েশনটা উইল বি রেস্ট্রিক্টেড, শুধুমাত্র যার নাম আছে তার কাছেই যাবে, অন্য কারো কাছে যাবে না, বা সে যদি কাউকে ট্রান্সফার করে তার কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না। ফর অ্যান এন্ডোর্সমেন্ট ইন ফুল, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে এই পার্টিকুলার শব্দগুলোই লিখতে হবে। as long as you make it clear যে একেই পেমেন্টটা করতে হবে, দ্যাট ইজ এনাফ, তার বাইরে কোনো কিছু করার দরকার নেই।
তাহলে any term indicating an intention to transfer the document to a particular person or order accompanied by the signature is enough. If the name of the payee or the endorsee is spelled wrong, ভুল নাম দেওয়া হয়েছে, তাহলে যখন ফার্দার এন্ডোর্স করা হচ্ছে সে সেই ভুল নামটা দিয়েই সই করবে, within bracket তার কারেক্ট স্পেলিংটা সে লিখে দেবে। If the name of the payee or endorsee is spelled wrong at the time of re-endorsement, the person should sign the name as spelled, যে স্পেলিংটা আছে, in the instrument and write the correct spelling within brackets after the instrument. কোনো নিরক্ষর ব্যক্তিও কিন্তু একটা negotiable instrument ট্রান্সফার করতে পারে, সে তার থাম্বপ্রিন্ট দেবে, but it has to be witnessed by another person. It is presumed that the endorsements appearing upon the negotiable instrument, যেভাবে negotiable instrument এ ধরো একটা বড় negotiable instrument আছে, সেখানে এরকম এরকম এখানে 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 করা আছে প্রচুর, এই অর্ডারেই কিন্তু যাবে, মানে এর আগে তারপরে এ তারপরে এ তারপরে এ তারপরে এরকম ভাবে হবে না। It will come like this. It will not go in a different haphazard manner. ওই অর্ডারটা ঠিক যেভাবে আছে, অন্যরকম যদি কোনো মেনশন কিছু না করে দেওয়া থাকে, তাহলে সেই অর্ডারটাকেই কিন্তু ফলো করা হবে, এটাই ধরে নেওয়া হবে। So we come to the end of our lesson today. আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই পার্টিকুলার ইউনিটটা। A sincere thanks to the Science and Development Wing of the West Bengal Council of Higher Secondary Education for providing this opportunity so that তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। নমস্কার।